টিভি24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েকদিনের সংঘর্ষে অন্তত 210 জন নিহত হয়েছে। তবে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন মৃতের সংখ্যা 147। এর মধ্যে ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতিতে তাকে কোট করছি, অনেকে অপ্রত্যাশিতভাবে আহত নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ সহিংস ঘটনা ঘটেছে। আমরা অর্থাৎ কোটা আন্দোলনকারীরা এসব ঘটনার সমন্বয় করে নিন্দা জানাচ্ছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। এ সময় তার পাশে নাহিদ ইসলামের পাশে ডিবি হেফাজতে থাকা অন্য 5 সমন্বয়ককে বসে থাকতে দেখা গেছে। তার বার্তা রাত 9টার দিকে গণমাধ্যমে পাঠানো হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের যে আন্দোলন, সেটা সংঘাতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন। এর মধ্যে এই সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, যিনি 2 হাত তুলে দৃশ্যটি মনে আছে, বুক পেতে গুলি খেয়েছেন বলা যায়। তাকে গুলি ওই অবস্থাতে করেছে পুলিশ কর্মকর্তারা। আবু সাইদের এই পরিবার সহ 34টি পরিবারের সদস্যদের, যাদের প্রত্যেকের হাতে সঞ্চয়পত্র এবং নগদ অর্থ সহায়তা দিয়েছেন। এটি একটি ভালো উদ্যোগ সরকারের পক্ষ থেকে। এই বাংলাদেশের কোটা সংস্কার, কোটা আন্দোলন নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা আলোচনা করব আমেরিকার যে রাজনীতিতে যে পরিবর্তন ঘটল, প্রেসিডেন্ট প্রার্থী, নতুন প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কামালা হ্যারিস, তার যে সম্ভাবনা জরিপে যে তিনি এগিয়ে যাচ্ছেন বা পিছিয়ে যাচ্ছেন, এইসব বিষয়গুলো নিয়ে এবং তার সম্ভাবনা কতখানি, সেটা নিয়ে আলোচনা করব। আমার সাথে এগুলো নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক টিভি24 টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা। আমার সাথে আছেন ডক্টর গোলামী মাতবর, প্রফেসর এবং ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মলমত ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার সাথে আছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক ও গবেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে হাসান ফেরদৌসকে দিয়েই তার কাছে যাব। বাংলাদেশের সর্বশেষ যে পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে, সেইটা আপনি কিভাবে বলবেন, কি বলবেন, এটা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? রানা, আপনি অনুষ্ঠান শুরুতেই আমি আপনাকে বলেছিলাম ভাই ভয়ে আছি, প্রোগ্রাম শুরুর আগে বলেছিলাম কি বলতে, তার মানে, এবং ইন্টারনেটে একটি রিপোর্ট সার্কুলেট হচ্ছে যে কথা বলার সময় ভেবে কথা বলুন, টেলিফোন করার সময় ভেবে কথা বলুন। তার মানে ভীতি সর্বত্র ছড়িয়েছে, এটা একটা কথা। আর 2 নম্বর, আজকে কি দেখলাম আমরা, ডিবি অফিসে বসে সমন্বয়কারীরা বসে আছেন, ডিবি চিফ হারুনের অফিসে তারা খাচ্ছেন এবং একটা ভিডিও বার্তা তারা করেছেন। আমি দীর্ঘদিন সোভিয়েত ইউনিয়নে ছিলাম, আমি খুব ভালো করে জানি কি করে কনফেশন আদায় করা হয়, কি করে স্বীকারোক্তি আদায় করা হয়। যদি আপনারা ভেবে থাকেন যে স্বীকারোক্তিগুলি এই ছেলেগুলি স্বেচ্ছায় দিয়েছে, আপনারা ভুল করছেন। কারণ ঠিক তার পরপরই একটি ভিন্ন বার্তা পেয়েছি আমরা তাদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, অন্যান্য সমন্বয়কারীর কাছ থেকে, যে আন্দোলন চলবে। তার মানে একটি অস্থির এবং অপরিষ্কার সময় বাস করছি আমরা। আমি ভীত নানা কারণে, ভীত প্রধানত এই কারণে যে নাগরিক নিপীড়ন চলছে, যে নাগরিক নিপীড়নের বিরুদ্ধে আমরা প্রত্যেক অসহায় বোধ করছি, সবাই অসহায় বোধ করছি আমরা। কারা মারা গেছে? আজকে পত্রিকায় খবর বেরিয়েছে 113 জন, 154 জনের নাম তালিকা পেয়েছি আমরা। তার মধ্যে 113 জনের বয়সী 19-এর কম। কোর্ট থেকে আমাদের সুপ্রিম কোর্ট থেকে একজন বিচারপতি বলেছেন 17 বছরের ছেলে তোমরা জেলে নিয়ে গেছো কেন? সে তো শিশু। যদি তোমার শিশুকে তোমরা গ্রেফতার করো, তারপর যে বার্তা যাবে বিশ্ব
বিশ্বমঞ্চে তার নেগেটিভ হবে, আমাদের জন্য ক্ষতিকর হবে। তার মানে মহামান্য বিচারকের প্রধান কনসার্ন হচ্ছে গিয়ে আমাদের আন্তর্জাতিক ইমেজ কি দাঁড়াচ্ছে, ওই ছেলেটির স্বার্থ নয়। যে 113 জন শিশু কিশোর মারা গেল তারা নয়। এই মুহূর্তে সমস্ত ক্যাম্পেইন হচ্ছে কি নিয়ে, এইটা বলা যে আন্দোলনটার পেছনে ছিল রাজনৈতিক দল জামাত এবং বিএনপি, এবং তার ফলে এই আন্দোলনের পুরো চরিত্রটি তারা হাইজ্যাক করে নিচ্ছে। আমি তা মনে করি না এই চেষ্টা সফল হবে। তার কারণ এই আন্দোলন ছিল একদম তৃণমূল পর্যায় থেকে। অবশ্যই এই আন্দোলনের পেছনে হাওয়া দিয়েছে রাজনৈতিক দল, জামাত হতে পারে, বিএনপি হতে পারে, বিদেশি শক্তি হতে পারে, আমি জানি না, কিন্তু আন্দোলনটা ছিল একদম তৃণমূল পর্যায়ে সাধারণ ছাত্রদের। এবং এও বলেছি আমরা, আমি আবারও রিপিট করি, এই আন্দোলনটা মোটেই কোটা আন্দোলন নিয়ে নয়। কোটা আন্দোলন ছিল ট্রিগার মাত্র। এই আন্দোলন ছিল আসলে একটি সুন্দরতর বাংলাদেশ গঠনের আন্দোলন, যে আন্দোলনের ফলে এমন বাংলাদেশ গঠিত হবে যে বাংলাদেশে আমার গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যে আন্দোলনের মাধ্যমে আমার ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আমি যদি একটি সম্পর্ক প্রশ্ন আপনাকে করি এই মুহূর্তে, সেটি হচ্ছে, ধরা যাক যে বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের সমাজ দুর্নীতিমুক্ত, এবং একই সঙ্গে যদি বাংলাদেশের এখানে যে অবস্থা চলছে সুশাসন এখানে থাকতো, আইনের শাসন যদি থাকতো, তাহলে আপনি কি মনে করেন যে এই আন্দোলন হতো না? আন্দোলনের প্রথম পর্বটি মাথায় রাখতে হবে, আন্দোলনের ট্রিগার হচ্ছে কোটা আন্দোলন। কোটা আন্দোলন অবশ্যই হতো, আগেও তো হয়েছে কোটা আন্দোলন, কিন্তু আগের আন্দোলন তো কখন এই পর্যায়ে পৌঁছায়নি, কারণ অবস্থাটা এতটা খারাপ ছিল না, যেখানে আমার প্রায় কার্যত সকল অধিকার আমার অপহৃত হয়েছে। যখন প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেন যে তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন বোঝা যায় আমাদের যে আমরা কোন পর্যায়ে পৌঁছেছি। যখন ডিবি অফিস থেকে ভিডিও রেকর্ড করে কনফেশনের বার্তা পাঠানো হয়, তখন বুঝি আমরা আমাদের অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে। যখন আমরা দেখি হেলিকপ্টার করে গুলি করা হচ্ছে, তখন বুঝি আমরা কোন পর্যায়ে পৌঁছেছি। কিন্তু আর 71 যে 71-এ বিদেশি শক্তি আমাকে আঘাত করেছে, এখন তো কোনো বিদেশি শক্তি নেই। আপনারা দেখেছেন আজকে কি হয়েছে রংপুরে আবু সাইদ বলে একটা ছেলে মারা গেছে, আপনারা দেখেছেন সবাই, দুহাত তুলে নিরস্ত্র অবস্থায়, হাতে লাঠি ছিল একটা বটে, তাকে গুলি করে মারা, সবাই ভিডিও দেখেছি। মামলা হয়েছে আজকে, পুলিশ মামলা করেছে। কি মামলা? 2000 ছেলের বিরুদ্ধে মামলা। তারা উচ্ছৃঙ্খল ছেলেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ন্যারেটিভ কি করে বদলে দেওয়া হচ্ছে? মামলা হয়েছে, যে আমরা সবাই চোখে দেখেছি আমরা কি করে ছেলেটি মারা গেল, অথচ মামলা হচ্ছে সরকারের পক্ষ থেকে কার বিরুদ্ধে? 2000 ছেলের বিরুদ্ধে। এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা, এ থেকে বেরোবো কি করে ভাবতে হবে আমাদেরকে, এবং বেরোনোর পথ একটাই, রাজনৈতিক। এর তো ভিন্ন পথ হচ্ছে অশাসনতান্ত্রিক, সেই পথ আমরা চাই না। আমরা চাই শাসনতান্ত্রিক ভাবে সকল পক্ষের অংশগ্রহণে, গণতান্ত্রিক অংশগ্রহণে এই যে বৃহত্তর প্রেক্ষাপটটি আমাদের আন্দোলনে, সেটি অ্যাড্রেস করা হোক। কোটার প্রশ্ন ইতিমধ্যে সমাধান হয়ে গেছে, কোটার প্রশ্ন নিয়ে আর কোনো তর্ক বিতর্ক নেই। এখন কি দরকার আমাদের, আমি স্পষ্ট বলি আপনাকে কি দরকার। 1 নম্বর, সেনাবাহিনী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রত্যাহার করতে হবে, পুলিশের জায়গায় থাকতে হবে, বিজিবির জায়গায় থাকতে হবে, বিডিআর কে প্রত্যাহার করতে হবে। 1 2 বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, সমস্ত ইউনিভার্সিটি খুলে দিতে হবে, কলেজ খুলে দিতে হবে। 3 ইন্টারনেট খুলে দিতে হবে। ইন্টারনেটে বর্তমানে যে সরকার একদিকে বলছেন যে নিজে থেকে বন্ধ হয়ে গেছে, পরদিন বলছে যে না ইন্টারনেট আমরা বন্ধ করেছি, এই রকম খেলা চলবে না। ইন্টারনেট আজকে খুলে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া বন্ধ আছে, সেটা খুলতে হবে। আমি সেটাই বলছি, আমি ইন্টারনেটের আমার পুরো অধিকার আমাকে ফিরে দিতে হবে। 3 4 ছাত্রলীগ নামক এই দানবীয় শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র কার? সরকারি দলেরই, রাষ্ট্রীয় ক্ষমতাসীন পক্ষেরই। তারাই এই ছাত্রলীগকে আনলিশ করেছিল, তারাই এই ছাত্রলীগকে রাস্তায় নামিয়েছিল। তাদেরকে ফিরে নিতে হবে। আর যারা মারা গেল, প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মৃত্যুর নিরপেক্ষ তদন্ত করতে হবে। আজ গতকাল কি বলেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে, কি বলা হয়েছে যে আপনারা কিভাবে শক্তি প্রয়োগ করলেন, কিভাবে শক্তি ব্যবহার করা হলো, তার নিরপেক্ষ তদন্ত চাই। আন্তর্জাতিক গোষ্ঠী বিশ্বাস করে না যে বক্তব্য সরকার দিচ্ছে সেই বক্তব্য গ্রহণযোগ্য। তারা বলছে নিরপেক্ষ তদন্ত চাই কিভাবে শক্তির ব্যবহার হলো। ফলে একটু আগে বললাম, জাস্টিস সাহেব অভিযোগ করেছেন যে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দেখুন ইমেজ কিভাবে ক্ষতিগ্রস্ত এবং কার হাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের আরো একটা কথা বলতে ভুলে গেছি আমি, আপনারা দেখেছেন যে শান্তিরক্ষী বাহিনী আমাদের সবচেয়ে প্রেশাস একটা কন্ট্রিবিউশন আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেই শান্তিরক্ষী বাহিনীকে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে যানবাহনকে, এবং ব্যাখ্যা দেওয়া হচ্ছে কি ভুলে মোছা হয়নি। যদি ভুলে না মোছা থাকে অপরাধটা কার ছিল? কেউ দায়িত্ব নিয়েছে? কেউ কি পদত্যাগ করেছে? কারো কি চাকরি গেছে? তা তো নয়। ফলে শাক দিয়ে মাছ ঢাকা কি যায়? আমার তো মনে হয় না। আর মাছ ঢাকার চেষ্টা করলেও আমরা কি এতই নির্বোধ যে বুঝবো না যে আসলে শাকের নিচে মাছটা আছে, কাঁটাওয়ালা মাছ আছে? থ্যাংক ইউ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. জি, ধন্যবাদ হাসান ফেরদৌস। আমি যাব ডক্টর গোলাম আকবরের কাছে, যে যদি সহিংস পরিস্থিতি হয় সমাজে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি সহিংসতা হয়, সেক্ষেত্রে সরকারের জন্য এটা কি জরুরি হয়ে পড়ে না যে সরকার সেখানে বল প্রয়োগ করবে? একজন সমাজবিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার অত্যন্ত ক্রিটিক্যাল প্রশ্নের জন্য। তবে তার আগে আমি বলে নিই, আপনি আমাকে বলেছেন অধ্যাপক এবং ডিন। আসলে আমি হ্যাভ বিন অ্যাপয়েন্টেড এজ এ ডিন অফ দি স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক ইফেক্টিভ ফ্রম August 1। এখন আমি বর্তমানে ডক্টরেট প্রোগ্রামের ডিরেক্টর আগামী 31 পর্যন্ত। জাস্ট টু বি পলিটিক্যালি কারেক্ট। দেখুন, আসলে আমি সবকিছুই এগ্রি করি। আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, উনি খুব সুন্দরভাবে প্রতিটি কিছু তুলে ধরেছেন। আমি একটু আর কিছু অ্যাড করব। আসলে দেখুন, পুরো ব্যাপারটা এখানে পলিটিক্যালাইজের কথা বলা হচ্ছে। এই পুরো ব্যাপারটা পলিটিক্যালাইজ শুধু আপনি জামাত এবং কি বলে বিএনপিকে দোষারোপ করতে তা না। এখানে আমি বলি যে ক্ষমতাসীন দলও কিন্তু এটাকে পলিটিক্যালাইজ করছে। রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং স্টুডেন্টরা তাদের ন্যায্য দাবি, কোটা সংস্কার, যারা অনেক আগে হওয়া উচিত ছিল, যেখানে 40 লাখ প্রতি বছর স্টুডেন্ট বের হচ্ছে এবং বর্তমানে 40 লাখ স্টুডেন্ট কিন্তু যারা পাশ করে চাকরির জন্য ঘুরছে। তো সেখানে কোটাটা এমনভাবে করেছে যে মেধা যে স্থানটা কিন্তু আসলে অনেকটা কিন্তু নেগলেক্টেড। তো এইটা কিন্তু অনেক বছর যাবত একদিনের সমস্যা না, আমরা জানি। আমাদের সবাই আমরা কিন্তু উই আর ভেরি মাচ ডিভোটেড অ্যান্ড আমরা রেসপেক্ট করি আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং তাদের ফ্যামিলি। আপনি দেখুন, এখন তো অনেক বছর হয়ে গেল, আমরা জানি তাদের ছেলে মেয়েদেরকেও কিন্তু রেপারেশন একটা কথা আছে আসলে, যেটা হচ্ছে ওর একটা ক্ষতিপূরণ যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। তো সেটা আমার মনে একটা টাইম এসেছে যে এখন দেখুন নাতিপুতি যেগুলো কথা বলা হচ্ছে। তো এখানে দেখুন, বিশেষ করে কয়েকজন মন্ত্রী, আমি নির্দ্বিধায় বলবো যেটা জিনিসটাকে কিন্তু একটু বেশি অতিরঞ্জন করে ফেলেছেন এবং এটাকে কিন্তু অনেকটা এমন কথাগুলো বলেছেন, উস্কানিমূলক কথা বলেছেন। আরেকটা আমার কাছে যেটা খারাপ লাগলো, যেটা আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আসলে দেখুন যে কোটা মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের পাবে নাকি রাজাকাররা পাবে, এই কথাটা কিন্তু আসলে একটু অনেকটা কিন্তু ভয়ঙ্কর একটা কথা। দ্যাট মিনস দ্য রেস্ট অফ দ্য পিপল আর দি অল রাজাকার। দেখুন, এখানে আসলে আমরা আরো জানি যে এখনো বলা হচ্ছে যে 45,000 কি তারও বেশি পদে অনেকে যে ফেক মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু কথা হচ্ছে। সো অল দিস ব্যাকগ্রাউন্ড কনটেক্সট আমাদের রাখতে হবে। কিন্তু এখন দাবিটা কি? দাবিটা হচ্ছে তারা চাচ্ছিল যে মেধার স্থান দেওয়া হোক, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার ফ্রিডম ফাইটার্স। আমরা জানি তাদের জন্য স্পেশাল এখনো আছে। তো হাইকোর্ট যে রায় দিয়েছেন এখন তারা কিন্তু হ্যাপি এইটা নিয়ে। কিন্তু দেখুন, এখন আজকে যে কনফেশনটা, এটা আসলে আমাদের হাসান ফেরদৌস বলেছেন উনি রাশিয়াতে ছিলেন, এটা ডিবির অফিসে গিয়ে, ওয়াই ডিবির অফিসে গিয়ে দিতে হবে এটা আপনার? আরো আমি দেখুন, আমি একটা ডক্টরাল প্রোগ্রামকে লিড করি যেটা হচ্ছে হিউম্যান রাইটস লিডারশিপ, ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড, মানবাধিকার। এখানে মানবাধিকারের ব্যাপারটা হচ্ছে আসলে দেখুন, আপনি বললেন 210 জন আইডেন্টিফাইড হয়েছেন, 150 জন, 154 জন আইডেন্টিফাইড যারা মারা গিয়েছেন। এখানে যেই মরুক, ইরেসপেক্টিভ অফ স্টুডেন্ট, একজন যে আপনার দোকানের কর্মী, সিঙ্গল লাইফ ইজ এ প্রেশাস লাইফ। এই লোকগুলো কিসের বিনিময় মূল্য?
এদের আপনি রেপারেশন কিভাবে দেবেন? এদের ফ্যামিলির হাজারি আপনি কি সান্ত্বনা দেবেন? এখন আপনি দেখা করছেন আপনি তো রাষ্ট্রের, এখন আপনি যে বলছেন রাষ্ট্রের যদি এই ধরনের কোনো কিছু করে রাষ্ট্রের কি দায়িত্ব, রাষ্ট্রের কি আছে না, অধিকার আছে না? আছে নো। দিস ইজ, আমরা বলছি বাংলাদেশে অনেক দিন যাবত কিন্তু আমরা বলছি এখন গণতন্ত্র আমাদের দেশে আছে, যদিও আমরা জানি বিগত 2টা নির্বাচন নিয়ে ডিসপিউট আছে, পার্টিসিপেশন নিয়ে। তো মানবাধিকারের কথা বলা হয়, গণতন্ত্রের কথা বলা হয় দেশে। হাসান ফেরদৌস ভাই একটা চমৎকার কথা বলছেন, জাতিসংঘে আপনি দেখুন আমাদের যে আপনার যে ফোর্স গুলো, এটা কিন্তু অত্যন্ত গর্বের সাথে, অত্যন্ত অহংকারের সাথে কিন্তু আমরা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি সারা ওয়ার্ল্ডে। সেখানে এখন এটা স্বাভাবিকভাবে এখন জাতিসংঘ কিন্তু এটা দে টুক ইট টু সিরিয়াস অ্যাটেনশন, যে এমন দেশের যে ইয়াগুলো আসবে, ফোর্স গুলো আসবে যে দেশে গণতন্ত্র আছে, দেশে মানবাধিকার আছে। সো আপনি যদি মানবাধিকারের জিনিসটা যদি চিন্তা করেন যে এতগুলো লোক যে মারা গিয়েছেন, এই জিনিসটা এতদিন, আর আমিও কিন্তু হাসান ফেরদৌস ভাইয়ের সাথে বলবো যে কমপ্লিট শাটডাউন অফ কমিউনিকেশন। ওয়াই? এই যে ডিজিটাল যুগে বাংলাদেশেই তো বলতে ডিজিটাল বাংলাদেশ 2020 যে এইটা করেছে। এখন হ্যাঁ আমি জানি এখন ইন্টারনেট করেছেন, ব্রডব্যান্ড বন্ধ করে দিয়েছিল, আস্তে আস্তে বলছে সব দেবে, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছেন। এত আমাদের ভয় কেন? যে আমরা যদি ঠিক থাকি আমাদের তো এত ভয়। এবং এখানে আর্মি নামানো, বিজিবি নামানো, আমার তো মনে হয় এটা কোনো দরকার ছিল না। একটা জিনিস স্বীকার করতে হবে প্রফেসর মাতবর, সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গুজব ছড়ানোর, বিশেষ যে কোনো দেশে গুজব ছড়ানোর একটা বড় টুল আমরা দেখেছি, এটা প্রমাণিত, এবং অনেকেই এটা বলছে, এটা তো মানবেন আপনি। এটা কিন্তু সারা বিশ্বে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে আপনার, তার মানে কি আপনি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবেন? এই ডিজিটাল এই যেগুলো কিন্তু সম্ভব না এখন। ইটস লাইক হোয়াট দে ডিড ইন্ডিয়া ইন কাশ্মীর, টোটালি যেভাবে আপনার যে কাশ্মীরের যে আপনার যখনই কিন্তু তাদের যে আপনার যে অটোনমাস রাইটটা করলো, তখন আপনি জানেন তাদের লিডারকে নিয়ে দেওয়া হচ্ছে অন্য স্টেটের। সো দিস আর নট, আমার কাছে মনে হয় অ্যাকসেপ্টেবল না। সরকারের অবশ্যই আমি একটা কথা অ্যাড করি, তা হচ্ছে যে রাস্তায় হাঁটলে গাড়ি ধাক্কা দেবে, আমাকে রাস্তাটা বন্ধ করে দেবো, আমি বন্ধ করে দেবো। এক্স্যাক্টলি, ওয়ান্ডারফুল মেটাফর। অ্যাক্সিডেন্ট হতে পারে, ধন্যবাদ। তার মানে কি বন্ধ করে দেবো? এই বর্তমান ডিজিটাল এই যে ইন্টারনেটের যুগে, যেখানে বাংলাদেশেই বলা হচ্ছে ডিজিটাল কান্ট্রিতে রূপান্তর করবে, ডিজিটাল অ্যাডভাইজার আছে আমাদের, ডিজিটাল আমরা, তো এখন আমরা কেন এগুলো করবো? সো দিস আর নট অ্যাকসেপ্টেবল। এটা যে আমরা কল্পনা করতে পারিনি যে এই ধরনের একটা সিচুয়েশন বাংলাদেশে দাঁড়াবে। এটা ওভারপ্লে করেছে, এটাকে উস্কানিমূলক ব্যবস্থা করেছেন। আমি বলবো সরকারের পক্ষে করছে। আপনি যে বিরোধী দল বলছেন, বিরোধী দল তো স্বাভাবিকভাবে কিন্তু লুপে নেবে একটা যে কোনো তারা জনগণের পাশে দাঁড়াতে চায়, এবং স্বাভাবিকভাবে যে অ্যাসেন্ডিং পার্টির এগেনস্টে তারা এটা একটা অপরচুনিটি মনে করবে। সো এখানে শুধু বিরোধী দলকে আপনারা কিন্তু ব্লেম করবেন না, এখানে সরকারের পক্ষ থেকেও। এই জন্য আমি বারবার কিন্তু একটা কথা বলছি, আমেরিকার ক্ষেত্রেও বা অন্যান্য দেশে রেটরিক রেটরিক রেটরিক, এই যে উক্তিগুলো ব্যবহার করেন নেতাগুলো, ওনাদের কিন্তু চিন্তা করা উচিত যে ইমপ্লিকেশন অফ দ্যাট দ্য রেটরিক। সো দিজ আর কনসার্নিং। সো ইয়েস, সরকার ডেফিনেটলি কিন্তু এটা দায়িত্ব যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনার প্রোটেক্ট করা। তবে আমার মনে হচ্ছে যেটা করেছেন এতটুকু বোধহয় দরকার ছিল না। ইট ওয়াজ টু মাচ, টু ফার। আমি যাব নাজমুল আশরাফের কাছে। দেখেন, এই আন্দোলনটা একটি বিশ্লেষণ আমরা দেখছি বাংলাদেশের প্রভাবশালী পত্রিকা প্রথম আলো, যারা 150 জনের মৃত্যুর একটি তালিকা দিয়েছে। সেখানে তাদের পরিচয়, পেশাগত পরিচয় বা ইত্যাদি দিয়েছে। এর মধ্যে শিক্ষার্থী 45 জন, আরও বাকিদের মধ্যে আছে দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্রিত কর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, দিনমজুর, সমজাতীয় বা গাড়ি, ট্রাক, রিক্সা, ভ্যান চালক, পুলিশ, আনসার, সাংবাদিক, চাকরিজীবী, পোশাক শ্রমিক, কর্মী, এই বিভিন্ন পেশার লোকজন এখানে আছে। এইটা দেখে মনে হচ্ছে যে একটা গণ আন্দোলনে রূপ নিয়েছে। মানে এই যারা মারা গেছে তারা তো রাস্তায় হইতে পারে যে হাঁটতে হাঁটতে মারা গেছে, কিন্তু এটা তো অসম্ভব যে শুধুমাত্র তার রাস্তায় হাঁটতে এসে মারা গেছে, ঘুরতে এসে মারা গেছে। তারাও আন্দোলনে অংশ নিয়েছে, এরকম লোক তো এর মধ্যে ছিল। আপনি এটা তো স্বীকার করবেন, এটা গণ আন্দোলন যদি হয়ে থাকে, তাহলে এদের সাথে কোটার সম্পর্ক কী? ধন্যবাদ আপনাকে। দেখেন, গত 2 সপ্তাহে যা কিছু ঘটেছে বাংলাদেশে, তার প্রতিটি ঘটনা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। এর মধ্যে আগের 2 জন বক্তা অনেকগুলো দিক তুলে ধরেছেন, আমি কোনোটা পুনরাবৃত্তি করতে চাই না। আমি শুধু হাসান ফেরদৌস ভাইয়ের একটা কথা সূত্র ধরে বলি, উনি 71-এর রেফারেন্সটা টেনেছেন। দেখেন, এই যে
গণ আন্দোলনের রূপ নিল, ছাত্র আন্দোলনটা গণ আন্দোলনের রূপ নিল। কেন? কারণ অন্যান্য শ্রেণী পেশার মানুষেরও নানান কারণে ক্ষোভ আছে। এই সরকারটি যেভাবে ক্ষমতায় টিকে আছে গত 16 বছর ধরে, এটি দেশ বিদেশে সবাই জানে। এবং টিকে থাকা মূল মন্ত্রই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্রের যত রকমের অ্যাপারেটাস আছে সব কিছু ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে। একের পর এক মেয়াদ দিয়ে তারা অবতীর্ণ হয়েছে, তৃতীয় মেয়াদে আছে টানা। এই সরকার এর আগে যেসব সংকট মোকাবেলা করেছে সেটি বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন থেকে শুরু করে অন্যান্য শ্রেণী পেশার মানুষের খুব বেশি বড় ধরনের ধাক্কা দেওয়ার মতো অবস্থা ঘটে নাই। মাঝে মধ্যে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো একটু সক্রিয় হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে যে মনোভাব সেটি নানানভাবে প্রকাশিত হয়। সামাজিক মাধ্যম একটা বড় প্ল্যাটফর্ম, গণমাধ্যমে হয়তো কিছুটা আসে, এমনিতে সমাজের আনাচে কানাচে, ঘরে বাইরে, দোকানপাট, হাট বাজার সবখানে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় এবং বিভিন্ন খবরে সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলো দেখা যায়। এগুলোকে তারা একভাবে দমন করে। এবার যখন এটি ব্যাপক আকার ধারণ করেছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে, এটা নিঃসন্দেহে গণ আন্দোলন। সেই গণ আন্দোলনটা ছিল এই সরকারের 16 বছরের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয় এবং আতঙ্কের নাম। এবং সেই আন্দোলনটি তারা একেবারে এক কথায় যদি বলি, আপনি হয়তো প্রতিটি মৃত্যু ধরে ধরে বললে এক এক রকমের হবে, মোটা দাগে বেশিরভাগ মৃত্যু একদম হত্যাকাণ্ড। প্রত্যেকটা ঘটনা যেভাবে আমরা জেনেছি, গণমাধ্যমে এসেছে, প্রত্যক্ষদর্শী দেখেছে, আমরা নিজেরা দেখেছি, এগুলো একেবারেই হত্যা। সেই হত্যাগুলোর বেশিরভাগই করেছে পুলিশ, র্যাব, বিজেপি এবং সবশেষ আপনি সেনাবাহিনী নামালেন, আপনি কারফিউ জারি করলেন। তার মানে হচ্ছে জনগণের ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন যেটি এত বছর ধরে নানান কারণে পুঞ্জীভূত হয়েছে, তার একটা বিস্ফোরণ দেখে আপনি ভয় পেয়ে রাষ্ট্রের সর্বাত্মক ক্ষমতা আপনি ব্যবহার করলেন সাধারণ মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। যেই জনগণকে আপনি 2 পয়সা দিয়ে দাম দেন না, সেটি গত 16 বছরে আমরা দেখেছি। সেটি প্রতিদিনকার শাসন বলি, আন্দোলন বলি, নির্বাচন বলি, জনমত বলি, কোনো কিছুর আপনার বালাই নাই। কেন? আপনি জনগণকে তো বিশ্বাস করেন না, জনগণের ক্ষমতাও বিশ্বাস করেন না, জনগণকে 2 পয়সা দিয়ে দাম দেন না। জনগণের ব্যাপারে যে ধরনের কথাবার্তা সরকারের কাছ থেকে শুনি, তাতে মনে হয় তারা হচ্ছে প্রভু, মালিক, জমিদার, রাজা, আর বাকি সব হচ্ছে প্রজা। আর এই জমিদারদের দলের যারা আছেন, জমিদারদেরকে যারা তোয়াজ করেন, যারা চামচামি করেন, তোষামত করেন, তৈলাক্ত তেল মারেন, তারাই শুধু তাদের দৃষ্টিতে মানুষ, আর বাকি সব হচ্ছে অমানুষ। তাদেরকে যা খুশি করা যায়। তার সবচেয়ে বড় প্রমাণটি আমরা দেখলাম, 2 শতাধিক মানুষকে মারা হলো। ধ্বংসযজ্ঞ নিশ্চয়ই খারাপ কাজ। ব্যাপক গণ আন্দোলন হলে এর মধ্যে কোনো না কোনো শক্তি সেই সুযোগটা নেয়। এই ধ্বংসযজ্ঞ সেভাবেই হয়েছে। বাংলাদেশে যত আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময়ে, সেই আপনার দেশ স্বাধীন হওয়ার পর থেকে, কোন আন্দোলনের সহিংসতা হয় নাই? এইবার অনেক বেশি মাত্রায় হয়েছে। যেই স্থাপনাগুলো ধ্বংসযজ্ঞের শিকার হলো, সেই স্থাপনাগুলো কেন সরকার রক্ষা করতে পারলো না? তাদের কাছে কি গোয়েন্দা তথ্য ছিল না? তারা কি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নাই? প্রতিটি প্রতিষ্ঠান ধরে ধরে যদি আপনি আলোচনা করেন, আমি আপনাকে দেখিয়ে দেব এই আক্রমণগুলো হওয়া, ধ্বংসযজ্ঞ হওয়ার জন্য ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সামগ্রিকভাবে সরকার বা সরকারের বিভিন্ন বাহিনী তারা দায়ী। এখন যারা ধ্বংসযজ্ঞ করেছে নিশ্চয়ই তারা অপরাধী, তাদেরকে আপনি আইনের দৃষ্টিতে অপরাধ প্রমাণ করে তদন্ত করে বিচারের আওতায় আনবেন। কিন্তু এই ধ্বংসযজ্ঞের অজুহাত দেখিয়ে আপনি পাইকারি হারে মানুষকে ধরছেন। এবং আবারও বলছি, ফেরদৌস ভাইয়ের ওই 71 সনে ফেরত যাই। 71 সনে যেভাবে পাক হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে দরজা নক করে, দরজা ভেঙে মানুষের চিৎকার আর্তনাদের মাধ্যমে লোকজনকে ধরে নিয়ে যেত, মুক্তি খুঁজত, তরুণদেরকে ধরে নিয়ে যেত, আপনার তরুণীদেরকে ধরে নিয়ে যেত। এখন ব্লক রেড দেওয়া হচ্ছে রাতের পর রাত ঢাকা সহ সারা বাংলাদেশে, এবং ব্লক রেড দিয়ে ছাত্র খোঁজা হচ্ছে। তাদের দৃষ্টিতে সব হচ্ছে ধ্বংসকারী, সব হচ্ছে জঙ্গি, সব হচ্ছে জামাত শিবির, বিএনপি, এবং পাইকারি হারে ধরে নিয়ে যাচ্ছে। যারা এইসব ঘটনার শিকার হচ্ছেন তাদের খবর কিন্তু আমরা গণমাধ্যমের লোক হিসেবে লজ্জিত, আবারও বলছি লজ্জিত। এই টেলিভিশনের মাধ্যমে এসব খবর আসে না।
গত 2 সপ্তাহে বাংলাদেশে যত টেলিভিশন আছে এগুলো প্রত্যেকটা বিটিভিতে রূপান্তরিত হয়েছে। মানুষের খবর, হত্যাযজ্ঞের খবর, মানুষের উপরে অন্যায় নির্যাতনের খবর খুব একটা আসে নাই বলা যায়, পত্রপত্রিকায় আসে। আমার মনে হয় হাসান ফেরদৌস ভাই আরো ভালো বলবেন, ৭১-এর পরে আমরা বিভিন্ন পর্বে আন্দোলন, গণ আন্দোলন, আন্দোলনের সহিংসতা যা কিছু আমরা দেখেছি, মোটা দাগে যদি বলি আমাদের জীবদ্দশায়, আমাদের পেশাগত জীবনে, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরা ৯০ দেখেছি, আমরা আপনার ৯৬ দেখেছি, আমরা ২০০৬-৭ দেখেছি, এবার ২০২৪ দেখলাম। এত ভয়ঙ্কর ঘটনা, রাষ্ট্রের এরকম নিপীড়ক নির্যাতনকারী ভূমিকা এবং এত অল্প সময়ের মধ্যে এত মানুষ হত্যা ৭১-এর পর কখনো হয় নাই। তাহলে এই সময়টাকে আপনি কিভাবে চিহ্নিত করবেন? ভবিষ্যতে ইতিহাসে এই সময়টাকে কিভাবে লেখা হবে? নিশ্চয়ই স্বাধীন বাংলাদেশের সবচেয়ে কলঙ্কজনক এবং কালো অধ্যায় হিসেবে লেখা হবে। জি, আপনাকে ধন্যবাদ নাজমুল সাহেব। এই সরকার অর্থাৎ আওয়ামী লীগ টানা ৪র্থবারের মতো ক্ষমতায় আছে। একটি ছোট্ট কারেকশন দিয়ে আমরা বিরতিতে যাচ্ছি। বিরতিতে ফিরে এসে আবারও বাংলাদেশ প্রসঙ্গ সহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করব। আমেরিকার প্রসঙ্গ থাকছেই। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরেই ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা করব এবার আমাদের এই পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ আমরা রাখতে চাই। আমরা চলে যেতে চাই আমেরিকার প্রসঙ্গে। আমরা দেখেছি যে গত সপ্তাহে বা কয়েকদিনে খুব দ্রুত পট পরিবর্তন হয়েছে। জো বাইডেন সরে গেছেন, তার আগেই কামালা হ্যারিস সামনে এসেছেন। তিনি প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে, এবং তিনি এর মধ্যে ভিপি, তার রানিং মেট খুঁজছেন। বেশ কয়েকজনের নাম সামনে এসছে এবং আমরা দেখছি যে তাদের মধ্যে অনেক গভর্নরের নাম এসছে সামনে। যাই হোক, আমরা এখন বিভিন্ন জরিপও উঠে এসেছে। যে সবশেষ এবিসি নিউজের জরিপে আমরা দেখলাম আজকে তিনি তার ফেভারেবিলিটি কিছুটা ভালো রকম বেড়েছে আগের তুলনায়। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি যাব এই পর্যায়ে হাসান ফেরদৌসের কাছে, যে এখন এই অবস্থায় ডেমোক্রেটিক পার্টির যে প্রার্থী তার সম্ভাবনা এবং তিনি যে ভাষায় কথা বলছেন ট্রাম্প বা রিপাবলিকান প্রার্থীর উদ্দেশ্যে, সেটা কতখানি কার্যকর হচ্ছে? ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমেরিকা নির্বাচনে যেতে 3টা কারণে। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে মানি, টাকা। সেকেন্ড বড় ফ্যাক্টর হচ্ছে পলিটিক্যাল ইউনিটি, পলিটিক্যাল মেসেজিং, দল আপনার পেছনে একতাবদ্ধ কিনা, আপনার গ্রাউন্ডস গেম কেমন। আর থার্ড হচ্ছে মিডিয়া। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল আপনাকে দেই। কামালা হ্যারিস নমিনেটেড হওয়ার পরে কি ঘটেছে? রোববারে দুপুরবেলা 2টোর সময় কামালা হ্যারিস নমিনেটেড হলেন, বাইডেন সাহেবের টেক্সট মেসেজে পোস্টিং করলেন। সেদিনই রাত 7টা থেকে 9টা পর্যন্ত 44,000 নারী, কালো নারী, আফ্রিকান আমেরিকান নারী জুম মিটিং করেছে। 44,000 3 ঘন্টার নোটিশে। যখন জানা গেল, আরো বলে রাখি যে জুমে কিন্তু 10,000 বেশি করা যায় না। জুমের যিনি চিফ অপারেটিং অফিসার তিনি একজন ভারতীয়, অপর্ণা বাবা তার নাম। তিনি বলছেন না, রেঞ্জটা বাড়ানোর ফলে 44,000 ওমেন একই দিনে জুম মিটিং করলেন কমলার পক্ষে, এবং তাৎক্ষণিকভাবে তারা $1.5 মিলিয়ন $15 লক্ষ তুললেন। যখন তারা শোনা গেল যে মেয়েরা মিটিং করেছে, তখন পুরুষরা মিটিং করলেন, এবং একই দিনে 30,000 পুরুষ আফ্রিকান আমেরিকান মিটিং করলেন। যখন এই খবরটা পত্রিকা আসলো, ওয়াশিংটন পোস্ট বড় রিপোর্ট করলো, 2 দিন পরের কথা বলছি আমি, শ্বেতকায় নারীরা বললো আমরা পিছিয়ে থাকবো কেন, তারাও মিটিং করলো, এবং 1 লক্ষ নারী, 100,000 ওয়ামেন জুম মিটিং এ অংশগ্রহণ করলেন। অন এ সিঙ্গল ডে 58,000 ভলেন্টিয়ার্স তালিকাভুক্ত হয়েছে, কমলা হ্যারিসের ক্যাম্পেইনে যুক্ত হয়েছে। এই যে উইকেন্ড গেল শনি রবিবার, শুধু এই শনি রবিবারে প্রায় 250 মিটিং হয়েছে সারা দেশ জুড়ে, পলিটিক্যাল ক্যাম্পেইন মিটিং হয়েছে।
এবং এই কদিনে তারা প্রায় $250 মিলিয়ন তুলেছেন। একা কমলা হ্যারিস তুলেছেন $101 মিলিয়ন প্রথম দুদিনে, এবং এই 7 দিন পরে তার একা মানে তার ক্যাম্পেইন $200 মিলিয়ন তুলেছে, এবং আরো $150 মিলিয়ন এসছে মেজর ডোনারের কাছ থেকে। যে গ্যাপটা ছিল ট্রাম্পের সাথে বাইডেনের কারণে, সেই গ্যাপটা ঘুচে গেছে। ফলে ক্লিয়ারলি ডেমোক্রেটিক পার্টি এনথুজিয়াস্টিক। সবচেয়ে আমরা একটু আগে বললাম, আপনি একটু আগে বললেন যে পিছিয়ে ছিলেন তিনি জনমত জরিপে বাইডেন, ট্রাম্প এগিয়েছিলেন। মূল কারণ হচ্ছে যে ডেমোক্রেটিক ভোটাররা ওয়ার আনহ্যাপি, অসন্তুষ্ট যে এই লক্ষ্যে দিয়ে হবে না। ঠিক অঙ্কটা একদম বদলে গেছে। আর তার একটা প্রমাণ দিয়ে আপনাকে আমি, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প রাজি হয়েছিলেন দুটো তিনি ডিবেট করবেন বাইডেনের সাথে। একটা ডিবেট হয়েছে, তিনি জিতেছেন। সেকেন্ড ডিবেটটা তখন হবে কমলা হ্যারিসের সাথে। এখন তিনি বলছেন না, আমি ডিবেট করবো কি করবো না ডিপেন্ড করবো, তুমি আগে তুমি হও, নমিনেট তুমি হও। আর ডিবেট হলেও হবে ফক্স নিউজে, এবিসিতে হবে না। তিনি কতটা ভয় পেয়েছেন যে একজন নারীর সঙ্গে, একজন আফ্রিকান আমেরিকান নারীর সঙ্গে একজন প্রসিকিউটরের সাথে ডিবেট করতে ভয় পাচ্ছে। আমি দেখেছি এক জায়গায়, মানে ইমাজিন করুন ছবিটা কিরকম। যদি বক্সিং রেস হয়, এটাকে রিং এর একদিকে কে আছেন, একটা ক্রিমিনাল যার বিরুদ্ধে 34টা মামলা, দোষী তিনি প্রমাণিত হয়েছেন, যার বিরুদ্ধে তহবিল তসরুপের অভিযোগ আছে, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নয় প্রমাণিত অভিযোগ আছে। একদিকে একজন ধর্ষক প্রতারক, অন্যদিকে একজন প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল। অপূর্ব একটা মুহূর্ত। কমলা কি বলবেন? আমাদের সময় কম। আমি এই লোককে চিনি, এই লোক কি ধরনের লোক আমি চিনি, কারণ আমি অ্যাজ অ্যাটর্নি জেনারেল এরকম অনেক লোককে জেলে পাঠিয়েছি। বলে আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ম্যাচ আপ। জি, যাব ডক্টর গোলাম মাতবরের কাছে। একটি মন্তব্য এসছে জেডি ভ্যান্সের পক্ষ থেকে। তিনি মূলত বলছেন, এটা আলোচনার জন্ম দিয়েছে কমলা হ্যারিসের উদ্দেশ্যে। এইটা নিয়ে পাল্টা প্রতিক্রিয়াও এসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ফ্রেজটি, চাইল্ডলেস ক্যাট লেডিজ। এই প্রসঙ্গে কি বলতে চাইবেন? কি আসলে জেডি ভ্যান্স বলতে চাইছেন? এর পলিটিক্সে কি ধরনের, নির্বাচনে কি প্রভাব ফেলতে যাচ্ছে? ধন্যবাদ। আসলে আমি তার আগে একটু বলতে চাই, আমাদের হাসান ফেরদৌস ভাই চমৎকারভাবে 3টা কথা বলেছেন। আসলে হোয়াট আর দ্য ইস্যুস লাইক ইম্পর্টেন্ট ফর দিস ইলেকশন, মানি, পলিটিক্যাল ইউনিটি, মিডিয়া। উনি সময় পেলে হয়তো আরো একটু এক্সপান্ড করতো। তো দেখুন, আপনি যার কথা বললেন জেডি ভ্যান্স, আমি আসলে সামাজিক নীতিমালার উপর পড়াই গ্রাজুয়েট লেভেলে। গত 7-8 বছর আগে বোধহয় আমরা জানলাম যে একটা বই আসছে, হেলিবিলি এলিজি, লিখেছেন জেডি ভ্যান্স। এট টাইম হি ওয়াজ নট এ সেনেটর, রাইট? এবং আমরা ভাবলাম যে এটা একটা বোধহয় আমেরিকান যে রাশ বেল্ট, দ্য আমেরিকান যে ইনার সিটি সম্পর্কে তুলে ধরেছেন। সো দ্যাট উড বি অ্যান এক্সাম্পলার বুক ফর দ্য পলিসি। মানুষ দেখবে যে আপনার মিড ওয়েস্টে কিভাবে স্ট্রাগল করছে ফ্যামিলিগুলো। তা আমরা বইটা ব্যবহার করছি। সো I know word for word, sentence by sentence of this book. That was an assigned, one of the primary example I book, vignette, case vignette example হিসেবে আমরা ইউজ করেছিলাম। এখন দেখুন, মানুষ কিন্তু অলরেডি বই নিয়ে কথা বলছে, যে সে যেভাবে তুলে ধরেছেন যে there are a lot of issues now people actually talking about, right from the Rust Belt, right from that afflation, that exaggeration over exaggeration, he did it to favor his own political career. তো দেখুন, এখানে আসলে আমি একটু এক্সপ্যান্ড করতে চাই পলিটিক্যাল ইউনিটি। আমি বলবো না মানির ব্যাপারে, আমাদের সাথে হাসান ফেরদৌস ভাই বলেছেন, এবং যে কর্মী, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ইলেকশন, ল্যাগ ওয়ার্কার, যেটা দেখুন গ্রাসরুট লেভেল থেকে আসছে। সো থিংস আর রিয়েলি লুকিং ইন ফেভার অফ অ্যাকচুয়ালি কমলা হ্যারিস নাও। এবং আমরা জানি এখন হার্ট টু হার্ট, নেক টু নেক হয়েছে। পলিটিক্যাল ইউনিটি যেটা বলবো আমি, যে অলমোস্ট all the stalwarts, the kingmaker, influencer of Democratic Party endorse her. এই সময়ে কিন্তু দেখুন আজকে থেকে বোধহয় 100 days আছে ইলেকশনের আর কি। সো দিস ইজ ভেরি ভাইটাল। আর যে ট্রাম্প বলছেন যে সে ভয় পাচ্ছে যে সে তার সাথে করবেন না, যে unless she become actually the nominee of the Democratic Party, as crystal clear at this point she is going to be there, but I think he is trying to avoid this. So জেডি ভ্যান্স এখানে যেটা বলেছেন, সে অ্যাপোলজিও করেছেন, যে সে যে কথাটা বলেছেন যে আসলে কিন্তু he did not mean it,
but if you look at his book, actually that he said it, and he's just now actually twisting it just to save his face, what we call the saving the face. That's what he is doing. So amar mone hoy the way actually the JD Vance in his position and the way Kamala Harris, I think what would be very important also with three factors jeta bolechen media. If you look at like the media with civility, those medias, they're talking about neutral things, who deserve actually what. They are not actually the Fox on One American News and all those. So media ami mone kori je is really talking about the what neutrality they need to stand for. So amar mone hocche political unity is already in her favor now, and she is in a very good. But most important thing amar mone hoy ekhane arekta jeta hobe seta hocche tar running mate need to come from. I think that's what they are focusing on now. Those swing states, that Arizona, Wisconsin, Pennsylvania, North Carolina, Michigan, Minnesota candidate একজনের কথা বলা হচ্ছে যে, এবং আমরা জানি কেন্টাকির গভর্নরের কথা বলা হচ্ছে. I think she got to be very careful in terms of running mate, particularly who can balance out, who can talk about like JD Vance কে নেওয়ার পিছনে কারণ আছে, যেটা আমরা জানি যে মিডওয়েস্টের সে তার বইয়ের মধ্যে তুলে ধরেছেন, যেটা অতিরঞ্জন করেছেন বা কারেক্টলি করেন নাই, তার ক্যারিয়ারকে সে মোটামুটি মোর অ্যাকচুয়ালি ফোকাস করেছেন আর কি. Actually that's what he envisioned. He wrote that book. He had the things in mind. So এমন ভাবে সে করেছেন যেটা that better suit his own agenda. So তাকে যাতে একটু তার he is younger, এবং আমরা জানি Kamala Harris is also younger. She has a wonderful record, despite whatever you are blaming, and all those. I think American people are also, I think, fed up with hatredness, fed up with these civility issues, the way actually so American people now is looking for someone actually who can present that civility, who can really bring the diversity, though actually he's saying that, oh, is it a DEI hire? You see, that's a derogative thing. That's the way he talks. Thank you. So I think at this point she's in a very favorable condition. ডক্টর মাহদুর, আপনাকে ধন্যবাদ. নাজমুল আশরাফ, আপনি তো দেখছেন ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সমাবেশে, তো তার এই কামালা হ্যারিসের প্রতি নতুন কি ভাষা আবিষ্কার করছেন আমাদের একটু বলবেন? আমরা জানি বিভিন্ন জনের ক্ষেত্রে তার নতুন নতুন ভাষার প্রয়োগ আমরা দেখি. নাজমুল আশরাফ, দেখেন, প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে ডেমোক্রেটিক পার্টির মধ্যে একটা আমূল পরিবর্তন, পুরো দৃশ্যপট পাল্টে গেছে. রিপাবলিকান ডেমোক্রেট মিলিয়ে নির্বাচনের যে বাস্তবতা, সেটা একেবারে আমূল পরিবর্তন হয়ে গেছে ওভারনাইট. কয়েকদিন আগ পর্যন্ত, মানে বাইডেনের ঘোষণার আগ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির মধ্যে যে বিভক্তি, যে অসন্তোষ, যে অনৈক্য, যে হতাশা, মানে হঠাৎ করে সব কিছু চলে গেল এবং এক রকমের মানে কি বলবো, ঐক্য বলেন, উৎসাহ বলেন, উদ্দীপনা বলেন, মানে লড়াকু মনোভাব বলেন, সব কিছু মিলিয়ে পার্টি একেবারে চরম চাঙ্গা অবস্থায় আছে. এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ব্যক্তি বিশেষের আলোচনা এর মধ্যে হাসান ফেরদৌস ভাই করেছেন. আমি কয়েকটা বিষয় যুক্ত করতে চাই, যেগুলো কামালা হ্যারিসের জন্য অনেক বেশি এগিয়ে থাকা, সফল হওয়া, জেতার পক্ষে. দেখেন, উনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেন, নারীদের অধিকার, গর্ভপাতের অধিকার, নারীর প্রজনন স্বাস্থ্য, এই বিষয়গুলোর কারণে নারীদের একচেটিয়া ভোট, তিনি কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে একচেটিয়া কৃষ্ণাঙ্গদের সমর্থন, বাদামিদের সমর্থন, তারপরে অনেকটা যদি বলি যে এশিয়ানদেরও সমর্থন, তার অরিজিন ইন্ডিয়া. ফলে অনেকগুলো ফ্যাক্টর তার পক্ষে যায়, যেগুলোর কারণে আমরা দেখছি যে নানান শ্রেণী পেশার মানুষের মধ্যে তার প্রতি সমর্থনের বিষয়টা বাড়ছে. সেটি জনমত জরিপে বলেন, র্যান্ডম যখন নানান রকমের রিপোর্ট করা হচ্ছে, নানান পক্ষে বক্তব্য দেওয়া হচ্ছে, এগুলো আছে. এবং আরেকটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কদিন আগেও কিন্তু আমরা যাদেরকে লিবারেল মিডিয়া বলা হয়, টেলিভিশন পত্রিকা মিলিয়ে, তারা বাইডেনের প্রায় বিপক্ষে চলে গেছিল. এবং বাইডেন যেই ঐতিহাসিক সিদ্ধান্তটা নিয়েছেন, নেতৃত্ব ছেড়ে দিয়ে দলের ঐক্য এবং দেশের ঐক্য, এই দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন সরে যাওয়ার কারণ হিসেবে. দলের ঐক্য এখন হঠাৎ করে এত চাঙ্গা হয়েছে এবং আমরা জানি অল্প সময়ের মধ্যে অনেক তহবিলও সংগ্রহ হয়েছে এবং তিনি যেখানে যাচ্ছেন আমরা যে স্বতঃস্ফূর্ততা দেখছি, তার তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে শুরু করে জনসমাবেশ, ক্যাম্পেইন, রাস্তাঘাট, সব ক্ষেত্রে মিলিয়ে মানে একটা ব্যাপক ব্যাপার ঘটেছে. কামালা হ্যারিস এই বিষয়টাকে ক্যাশ করছেন, এগিয়ে যাচ্ছেন. বিপরীতে দেখেন, ট্রাম্প এখন ভ্যান্সকে নিয়ে এখানে সেখানে যাচ্ছেন, কথা বলছেন, মানে
মিডিয়া একটা বড় বিষয়, কিন্তু বার্তা পৌঁছে দেওয়া জনগণের কাছে, ইতিবাচক বার্তা, সমর্থন আদায়ের বার্তা, সেই জায়গায় লিবারেল মিডিয়াগুলো কিন্তু একেবারে রীতিমতো আদা জল খেয়ে লেগে পড়েছেন কামালা হ্যারিসের পক্ষে। যতভাবে সম্ভব তাকে আপনার প্রমোট করা, তার ভালো দিকগুলো তুলে ধরা, তাকে যতটা সম্ভব পাবলিসাইজ করা, সেই কাজগুলো করছেন। সব কিছু মিলে আমি বলবো যে এখন পুরো নির্বাচনী হাওয়া কামালা হ্যারিসের পক্ষে। সামনে কি হবে, তার রানিং মেট কে হবে, বিপরীতে ট্রাম্প এবং ভ্যান্স কতটুকু এগুলো ওভারকাম করতে পারবেন, তার উপরে নির্ভর করবে পরিস্থিতি কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ, ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর গোলামী মাতবর, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি হাসান ফেরদৌস আপনাকে, আপনিও ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অনুষ্ঠানে। এই ছিল 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।